চীন সম্পর্কিত সাম্প্রতিক কিছু জরুরি খবর নিয়ে এই হলো একটা চটজলদি আলোচনা। তো এই আলোচনাটা হচ্ছে একদম রিসেন্ট কিছু খবরের উপর ভিত্তি করে, যা দেখাচ্ছে জানেন তো চীন কিভাবে বিশ্বমঞ্চে তার ভূমিকা রাখছে, অর্থনীতি কিভাবে চালাচ্ছে, আর বাংলাদেশের মতো প্রতিবেশীদের সাথে সম্পর্ক কেমন রাখছে। প্রথমত চলুন দেখি আন্তর্জাতিক অঙ্গনে চীন কি করছে। ফিলিস্তিন সংকট নিয়ে চীন মরক্কোর সাথে কথা বলে জোর দিয়েছে একটা দ্বিরাষ্ট্র সমাধানে, মানে ইসরায়েল আর ফিলিস্তিন দুটো স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকুক, আর চেয়েছে যেন এক্ষুনি যুদ্ধ থামে। আর হ্যাঁ, টিকটক নিয়ে চীন কিন্তু আমেরিকার সাথে কথা বলতে চায়, যাতে তাদের কোম্পানিগুলোর জন্য একটা ফেয়ার মানে বৈষম্যহীন পরিবেশ তৈরি হয়। দ্বিতীয়ত দেখি চীনের অর্থনীতি আর প্রযুক্তির খবর। দেশটা তাদের সেরা 500 উৎপাদনকারী কোম্পানির একটা লিস্ট বের করেছে। বুঝতেই পারছেন, এটা দেখাচ্ছে যে নানান চ্যালেঞ্জ সত্ত্বেও তাদের শিল্প খাত কিন্তু বেশ ভালোই চলছে। ওষুধের দাম কমাতে সরকার 11তম জাতীয় ঔষধ সংগ্রহ প্রোগ্রাম চালু করেছে, যেখানে একসাথে অনেক ওষুধ কিনে দাম কমানো হয়, আর এতে দাম কিন্তু প্রায় অর্ধেক কমে গেছে। দারুণ ব্যাপার, তাই না? মালয়েশিয়ার সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে একটা এয়ার কার্গো চুক্তিও হয়েছে, যেটা এয়ার সিল্ক রোড মানে আকাশপথে ব্যবসা বাড়াবে। আর সাংহাইয়ের একটা ফোরামে কোয়ান্টাম ইন্টেলিজেন্স, নিউক্লিয়ার ফিউশন এসব ফিউচার টেকনোলজি নিয়ে কথাবার্তা হয়েছে। অবশেষে চীন বাংলাদেশ সম্পর্কের কিছু খুশির খবর। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হল, আর সেটা সেলিব্রেট করতে ঢাকায় হলো মহিলা ফুটবল দলের একটা ফ্রেন্ডলি ম্যাচ। হ্যাঁ, চীন জিতেছে ঠিকই, কিন্তু আসল ব্যাপার ছিল বন্ধুত্বটা। ঢাকায় থাকা চীনা নাগরিকদের জন্য মধ্যশরৎ উৎসবও বেশ জমজমাটভাবে পালিত হয়েছে, যা এই দুই দেশের কালচারাল বন্ডিং আরও মজবুত করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে চীন একদিকে যেমন আন্তর্জাতিক বিষয়ে বেশ সক্রিয়, তেমনি অন্যদিকে নিজের অর্থনীতি, প্রযুক্তি আর প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক আরও ভালো করার দিকেও মন দিয়েছে। সমসাময়িক ঘটনা প্রবাহ পরিবেশনায় সঙ্গে আছে আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি রওজে জাবিদ ঐশী। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। ফিলিস্তিন ইস্যুতে দুই রাষ্ট্র সমাধানের পক্ষে জোরালো অবস্থান চীনের পররাষ্ট্রমন্ত্রীর। মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ। টিকটক ইস্যুতে আলোচনার মাধ্যমে ন্যায্য ও স্থিতিশীল সমাধান চায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। নারী ও শিশুর স্বাস্থ্য সূচকে উচ্চ মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থানে চীন। প্রীতি ম্যাচে বাংলাদেশকে 3 গোলে হারালো চীন। ঢাকায় মধ্য শরৎ গালা উৎসব উদযাপনে চীনা নাগরিকদের পুনর্মিলন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য বাস্তবসম্মত ও কার্যকর পথ অনুসন্ধানের উপর জোর দিয়েছেন তিনি। বেইজিংয়ে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিয়াতের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই। ওয়াং ই বলেন, এই সংঘাত 2 বছর ধরে চলমান এবং এটি এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। চীন এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরও স্পষ্ট করেন, ইসরায়েলের যেমন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে, তেমনি ফিলিস্তিনেরও সমান অধিকার রয়েছে। ওয়াং ই বলেন, চীন বরাবরই ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে সমর্থন করে আসছে। টিকটক ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য ও স্থিতিশীল সমাধান চায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার এমনটাই জানিয়েছে মন্ত্রণালয় জোর দিয়ে বলছে চীনা সরকার তাদের উদ্যোগের প্রতি শ্রদ্ধাশীল। মন্ত্রণালয় আরও জানিয়েছে তারা এমন কোম্পানিগুলোকে স্বাগত জানায় যারা বাজারের নিয়ম মেনে ব্যবসায়িক আলোচনায় অংশ নেয়, যাতে চীনা আইন ও বিধি মেনে একটি সমাধানে পৌঁছানো যায় এবং সকল পক্ষের স্বার্থের ভারসাম্য বজায় থাকে। চীন আশা করে যুক্তরাষ্ট্র একই পথে অগ্রসর হবে এবং তাদের প্রতিশ্রুতি পূর্ণভাবে পালন করবে। এর মাধ্যমে টিকটক সহ অন্যান্য চীনা কোম্পানিগুলোর জন্য একটি উন্মুক্ত, ন্যায্য এবং বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে। 2025 সালের শীর্ষ 500 উৎপাদনশীল প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে চীনের শিল্প খাত।
শনিবার পূর্ব চীনের আনহুই প্রদেশের হপেই শহরে আয়োজিত ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনভেনশনে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এই তালিকা যৌথভাবে প্রকাশ করেছে চায়না এন্টারপ্রাইজ কনফেডারেশন সিইসি এবং চায়না এন্টারপ্রাইজ ডিরেক্টরস অ্যাসোসিয়েশন সিইডিএ। টানা ২১ বছর ধরে তালিকা প্রকাশ করে আসছে দুই প্রতিষ্ঠান, যা চীনের শিল্প উৎপাদন খাতের ধারাবাহিক উন্নয়নের স্পষ্ট প্রমাণ। চীন এই শীর্ষ ৫০০ তালিকা দেশটির উৎপাদন ক্ষমতাকে বিশ্বমানে রূপান্তর করার কৌশলের অংশ। চীনের নারী ও শিশুর প্রধান স্বাস্থ্য সূচকগুলো বর্তমানে উচ্চ মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে শীর্ষ সারিতে রয়েছে। বেইজিংয়ে শুক্রবার স্টেট কাউন্সিল কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে নারী উন্নয়নে দেশের সাফল্য তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশের সময় এই তথ্য জানানো হয়েছে। এ সময় অল চায়না উইমেন ফেডারেশন সচিবালয়ের সদস্য মা লাই চিয়ান বলেন, চীন মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার ক্রমাগত উন্নতি করে চলেছে। স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগকে বাড়িয়ে তুলেছে চীন। ইন্টারনেট প্লাস মা ও শিশু স্বাস্থ্যসেবার মতো পরিষেবা মডেলও তৈরি করছে। নারীদের জরায়ুমুখ ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, মারাত্মক টিউমারের মতো ক্ষতিকর রোগবালাইয়ের জন্য লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিয়েছে বলে জানান মা লাইচিয়ান। গত ৫ দশকে মরক্কোয় চীনা চিকিৎসা দলের সহায়তায় চিকিৎসা সেবা লাভ করেছেন প্রায় ৬৭ লাখ রোগী। শনিবার সাংহাইয়ে মরক্কোয় চীনা মেডিকেল টিম পাঠানোর ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। ১৯৭৫ সালের সেপ্টেম্বর মাসে মরক্কোর আমন্ত্রণে চীন সরকার প্রথমবারের মতো দেশটিতে মেডিকেল টিম পাঠায়। এরপর থেকে গেল ৫ দশকে মোট ১৯৭টি ব্যাচে ২,০২৫ জন চীনা চিকিৎসাকর্মী মরক্কোয় কাজ করেছেন। অনুষ্ঠানে মরক্কোর জন্য ১৯৮তম চীনা মেডিকেল টিমের বিদায়ী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। রোগীর স্বজনদের উপর আর্থিক চাপ কমানোর লক্ষ্যে চীন সরকার ১১তম জাতীয় ঔষধ সংগ্রহ কর্মসূচি চালু করেছে। শনিবার চীনের ন্যাশনাল হেলথ কেয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এই কর্মসূচির নিয়মাবলী প্রকাশ করে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল ওষুধের ক্লিনিক্যাল সরবরাহ নিশ্চিত করা, গুণগত মান বজায় রাখা এবং বাজারের অস্বাভাবিক প্রতিযোগিতা রোধ করা। প্রশাসন জানিয়েছে এই রাউন্ডে প্রায় ৪৬,০০০ চিকিৎসা প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে ৭৭% প্রতিষ্ঠান তাদের পছন্দের ব্র্যান্ড উল্লেখ করেছে। এখন পর্যন্ত এই কর্মসূচির 10টি রাউন্ডে ৪৩৫ ধরনের ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে, যার ফলে ওষুধের গড় মূল্য ৫০% কমেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক বাণিজ্যিক সংযুক্তিকে আরও জোরদার করতে চীন ও মালয়েশিয়ার মধ্যে একটি কৌশলগত কার্গো বিমান পরিবহন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় গঠিত এয়ার সিল্ক রোড প্রকল্পের অংশ হিসেবে এই সহযোগিতা আঞ্চলিক লজিস্টিক্স ও অর্থনীতিতে দেবে নতুন গতি। এই অংশীদারিত্বের মাধ্যমে চেংচৌ সিনচেন আন্তর্জাতিক বিমানবন্দর ও মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরকে এশিয়ার কেন্দ্রীয় কার্গো হাবে রূপান্তর করার পরিকল্পনা করা হয়েছে। বিজ্ঞান কল্পকাহিনীর অন্যতম মর্যাদাপূর্ণ ১৬তম সিং ইউন পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করল চীন। এবছর চিনথাও উপন্যাসের জন্য গোল্ডেন ট্রফিটি পেয়েছেন ইয়াং ওয়াংছিং। থাং রাজবংশের পটভূমিতে লেখা এই উপন্যাসটি প্রাচীন চীনা গণিত শাস্ত্র থেকে অনুপ্রাণিত একটি সুপার অ্যালগরিদমে গল্প বর্ণনা করে, যা তৎকালীন সভ্যতার গতিপথ নিয়ন্ত্রণ করে। এই কাল্পনিক উপাখ্যানটি মানবতা, যন্ত্র এবং ইতিহাসের এক চমৎকার মিশ্রণ। উপন্যাস ছাড়াও ছোট গল্প, ননফিকশন, অনুবাদিক, কল্পকাহিনী এবং উদীয়মান লেখকের মতো বিভিন্ন ক্যাটাগরিতেও পুরস্কার দেওয়া হয়েছে। সাংহাইয়ে শনিবার শুরু হয়েছে এবারের সবচেয়ে বড় ফুচিয়াং ইনোভেশন ফোরাম, যেখানে ৪৫টি দেশ ও অঞ্চলের ৩০০টিরও বেশি সংস্থা থেকে ৫৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত হয়েছেন। ৩ দিনব্যাপী এই ১৮তম ফোরামে কোয়ান্টাম ইন্টেলিজেন্স, নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিউশন সহ বিভিন্ন অগ্রণী প্রযুক্তি নিয়ে ৩০টিরও বেশি উপফোরাম অনুষ্ঠিত হবে। ফোরামে প্রকাশ করা হয়েছে ১০,০০০ প্রযুক্তির চাহিদা, প্রদর্শিত হয়েছে ৮০টিরও বেশি নতুন পণ্য এবং আয়োজন করা হয়েছে ১০০টি গুরুত্বপূর্ণ প্রকল্পের রোড শো। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সাংহাই সরকার যৌথভাবে এই আয়োজন করেছে, যার মূল প্রতিপাদ্য উদ্ভাবন ভাগাভাগি, ভবিষ্যৎ গঠন, উন্মুক্ত ও সহযোগিতামূলক বৈশ্বিক বিজ্ঞান প্রযুক্তি সম্প্রদায় নির্মাণ। উত্তর চীনের হবেই প্রদেশে শনিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক পরিবেশ বান্ধব, স্মার্ট ও স্বাস্থ্যকর ভবন সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের ভূমিকাকে অপরিহার্য বলে উল্লেখ করেছেন জলবায়ু বিষয়ক জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর ভাইস চেয়ার ডায়ানা উর্জে ভোরসার্টস। হাঙ্গেরির এই বিজ্ঞানী বলেন, উদ্ভাবনী প্রযুক্তি, নীতি ও বিনিয়োগের মাধ্যমে চীন শুধু নবায়নযোগ্য জ্বালানি খাতেই নয়, বরং সবুজ ভবন প্রযুক্তিতেও বিশ্বকে পথ দেখাচ্ছে।
সম্মেলনে চীন নতুন প্রজন্মের স্পেস হাউস উন্মোচন করেছে, যা ঝড়, ভূমিকম্প প্রতিরোধী এবং নবায়নযোগ্য শক্তি চালিত একটি আধুনিক আবাসন মডেল। এবার বাংলাদেশ প্রসঙ্গ। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উদযাপনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চীন নারী ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় 3-0 গোলে জয়লাভ করে চীনের নারী ফুটবল দল। খেলার প্রথমার্ধে 1 গোল করে চীনের দলটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ 20 মিনিটে আরও 2 গোল করে নিজেদের জয় নিশ্চিত করে চীনা দল। এবারের প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল একাডেমির বিপক্ষে খেলেন চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও চিয়াংশু নর্মাল বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল দল। প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজন করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশের রাজধানী ঢাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চীনা নাগরিকদের পুনর্মিলনীমূলক অনুষ্ঠান মধ্য শরৎ গালা উৎসব। সম্প্রতি ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ আয়োজিত এই বছরের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল চাঁদের আলোয় ঐক্য, চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট ক্যালভিন নক্যান, ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রবাসী চীনা সম্প্রদায় সহ বাংলাদেশি অতিথিরাও অংশগ্রহণ করেন। এরই সঙ্গে শেষ হল সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আজকের পরিবেশনা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রওজায়ে জাবিদ ঐশী এবং আমি হোসনে মোবারক সৌরভ।